বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের এর আগে যে একটা অঙ্ক করানো হয়েছিল, বোর্ডের অঙ্ক, যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী, এর মধ্যে তোমাদের একটা বাড়ি কাজ দেওয়া ছিল, চট্টগ্রাম বোর্ড 2015 সালের অঙ্ক। এখানে মালিকানা সত্ত্ব বিবরণী নিয়ে এখানে আলোচনা করা হয়েছিল। শেয়ার হোল্ডারদের শর্ত নির্ণয় বা মালিকানা সত্ত্ব, এখানে কাজ দেওয়া ছিল। চট্টগ্রাম বোর্ডের 2015 সালের 1 নম্বর অঙ্ক। চট্টগ্রাম বোর্ড 2015 1 নং প্রশ্ন। এটা দেওয়া ছিল বাড়ির কাজ। আজকে আমরা এটা নিয়ে কিছু আলোচনা করব এবং অঙ্কটা সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, মধুমতি কোম্পানি লিমিটেডের হিসাব বইতে 2014 সালে 31 ডিসেম্বর তারিখে এখানে খতিয়ান উদ্ধৃতগুলি দিয়ে রেয়ামিল তৈরি করা আছে। এখানে দেওয়া আছে সুনাম, ডেবিট দিকে সুনাম, দালান কোঠা, যন্ত্রপাতি, ইজারা সম্পত্তি 10 বছর মেয়াদি। এর আগে একটা অঙ্কে শেখানো হয়েছিল যে 10 বছর মেয়াদি ইজারা সম্পত্তি হলে এখানে অবলোকন ধরতে হবে। প্রতি বছরে এখানে 10 দিয়ে ইজারা সম্পত্তিকে ভাগ করলে আমরা 1 বছরের অবলোকন পেয়ে যাব। এরপরে মজুদ পণ্য 1-1-14 প্রারম্ভিক মজুদ পণ্য, ওপেনিং স্টক যেটাকে বলা হয়, বেতন, প্রাপ্য হিসাব, পণ্য ক্রয়, আয়কর, লভ্যাংশ, হাতে নগদ। টোটাল ডেবিট সাইডে দেওয়া আছে এগুলা। আর ক্রেডিট পাশে দেওয়া আছে শেয়ার মূলধন 5000 শেয়ার, প্রতিটি 100 টাকা করে। 5000 শেয়ার, প্রতি শেয়ার 100 টাকা করে মোট মূলধন দেওয়া আছে 5 লক্ষ টাকা। আর সঞ্চিত তহবিল 10% ঋণপত্র, বিক্রয়, প্রদেয় হিসাব, রক্ষিত আয় বিবরণী উদ্ধৃত, আয়কর সঞ্চিত। এই টোটাল রেয়ামিলের মধ্যে এই উপাদানগুলি দেওয়া আছে। পাশাপাশি সমন্বয়ের কথা বলা আছে। সমন্বয় সমূহ 1, সমাপনী মজুদ পণ্যের বাজার মূল্য 1,50,000 টাকা এবং ক্রয় মূল্য 1,52,000 টাকা। একটু এই বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করি। সমন্বয় 1, সমাপনী মজুদ পণ্যের বাজার মূল্য 1,50,000 টাকা এবং ক্রয় মূল্য 1,52,000। টাকা। এখানে দুটি ফিগার দেওয়া আছে, সমাপনী মজুদ পণ্য ক্রয় মূল্য এবং বাজার মূল্য। এই দুটির মধ্যে আমরা জানি হিসাব বিজ্ঞানের রক্ষণশীলতা প্রথা অনুযায়ী ক্রয় মূল্য এবং বাজার মূল্যের মধ্যে যেটি কম সেটার মধ্যে আমরা হিসাবে লিপিবদ্ধ করব, সেটি হিসাবে আসবে। এখানে সমাপনী মজুদ পণ্যের বাজার মূল্য দেওয়া আছে 1,50,000 এবং ক্রয় মূল্য দেওয়া আছে 1,52,000। তাহলে আমাদের 1,50,000 টাকা কম। হিসাব বিজ্ঞানের রক্ষণশীলতা প্রথা অনুযায়ী বা কনসেপ্ট অফ কনজারভেটিজম অনুযায়ী এখানে ক্রয় মূল্য এবং বাজার মূল্যের মধ্যে যেটি কম সেটি লেখানো হয় অথবা হিসাবভুক্ত করা হয়। কারণ আমরা নিজেদের প্রফিটের ক্ষেত্রে আমরা একটু রক্ষণশীলতা অবলম্বন করব আর সম্ভাব্য সমস্ত লসগুলি আমরা কি হিসাবে ধরব বা ক্ষতিগুলি হিসাবভুক্ত করব। এটাকে বলা হয় অ্যান্টিসিপেটেড অল লসেস বাট নো প্রফিট। সম্ভাব্য সকল লসগুলি বা ক্ষতি আমরা হিসাবে নিয়ে আসবো এবং প্রফিটগুলি আমরা এড়িয়ে চলব, কারণ এখানে প্রফিট হতেও পারে অথবা নাও হতে পারে। এজন্য আমাদের রক্ষণশীলতা প্রথা অনুযায়ী আমরা এক্ষেত্রে কমিয়ে ধরব। তাহলে এখানে আমরা 1,50,000 টাকা হিসাবভুক্ত করব। আচ্ছা, এরপর 2 নম্বর সমন্বয় দেওয়া আছে প্রাপ্য হিসাবে 2,000 টাকা আদায়যোগ্য নয়। প্রাপ্য হিসাবে 2,000 টাকা আদায়যোগ্য নয়, অবশিষ্ট প্রাপ্য হিসাবের উপরে 10% অনাদায়ী পাওনা সঞ্চিতি তৈরি করতে হবে। তাহলে প্রাপ্য হিসাবে যে টাকা আদায়যোগ্য নয় সেটাকে অনাদায়ী পাওনা ধরা হবে। তাহলে অনাদায়ী পাওনা আমরা জানি প্রাপ্য হিসাব থেকে বিয়োগ করে দেখাতে হয়। তাহলে প্রাপ্য হিসাব থেকে মোট যে প্রাপ্য হিসাবের পরিমাণ দেওয়া আছে এখানে
50,000, এখান থেকে 2,000 টাকা বিয়োগ করতে হবে এবং এই 48,000 টাকার উপরে আমরা 10% অনাদায় পাওনা সঞ্চিতি তৈরি করব। আচ্ছা, এরপরে 3 নিট লাভের 15,000 টাকা সঞ্চিতি তহবিলে স্থানান্তর করতে হবে। 4 শেয়ার মূলধনের উপর 10% লভ্যাংশ ঘোষণা করতে হবে। শেয়ার মূলধনের উপরে ঘোষিত লভ্যাংশ এর আগের অঙ্কে পড়ানো হয়েছিল, আশা করি তোমরা সেখান থেকে দেখে বাসায় কাজ করেছো, অঙ্কগুলি সমাধান করেছো। আজকে আমরা ডিটেলস এই অঙ্কটা নিয়ে একটু আলোচনা করব, ইনশাল্লাহ সমাধান করব। 1 নাম্বার বা ক যেটা বলা হয়েছে, নতুন অনাদায় পাওনা সঞ্চিতি নির্ণয় করো। ক নাম্বার, নতুন অনাদায় পাওনা সঞ্চিতির পরিমাণ নির্ণয়। এখানে আমরা এটা করব। এখানে আমাদের প্রাপ্য হিসাবের পরিমাণ রেওয়া মিলে দেওয়া আছে 50,000 টাকা, 50,000। এখান থেকে আমরা অনাদায় পাওনাটা বাদ দিয়ে দেখাবো। প্রাপ্য হিসাবের পরিমাণ দেওয়া আছে 50,000 টাকা। টাকা প্রাপ্য হিসাব। এখান থেকে আমাদের সমন্বয়ে যেটা বলা হয়েছে, প্রাপ্য হিসাবের 2,000 টাকা আদায়যোগ্য নয়, কুঋণ বা অনাদায় পাওনা। অনাদায় পাওনা 2,000, তাহলে নিট প্রাপ্য হিসাব বা নিট অ্যাকাউন্ট রিসিভেবল বের হবে 48,000 টাকা। নিট প্রাপ্য হিসাবের ব্যালেন্স এখানে 48,000 টাকা। এর উপরে বলা হয়েছে প্রাপ্য হিসাবের 10% অনাদায় পাওনা সঞ্চিতি তৈরি করতে হবে। তাহলে আমরা নতুন অনাদায় পাওনা সঞ্চিতি বের করব। নতুন অনাদায় পাওনা সঞ্চিতি এই 48,000 টাকার উপরে আমরা ধরবো 10% বলা আছে। $4,800 টাকা। নতুন অনাদায় পাওনা সঞ্চিতির পরিমাণ 4,800 টাকা। এটা হচ্ছে আমাদের উত্তর ক নম্বর কোশ্চেনের। তাহলে প্রাপ্য হিসাব থেকে অনাদায় পাওনা বাদ দিয়ে নিট প্রাপ্য হিসাব 48,000, এর উপরে 10% হারে অনাদায় পাওনা সঞ্চিতি, নতুন অনাদায় পাওনা সঞ্চিতির পরিমাণ 4,800 টাকা। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছ। খ নম্বর রিকোয়ারমেন্টে বলা হয়েছে এখানে 2014 সালে মধুমতি কোম্পানি লিমিটেডের নিট লাভ 2,63,200 টাকা ধরে উক্ত বছরে মালিকানা সত্ত্ব বিবরণী তৈরি করো। এর আগে অঙ্কে যেটা আমরা করিয়েছিলাম, মালিকানা সত্ত্ব বিবরণী একটা করানো হয়েছিল। এখানে একটা নিট লাভের পরিমাণ দেওয়া আছে এবং এখান থেকে আমাদের বলা হয়েছে মালিকানা সত্ত্ব বিবরণী প্রস্তুত করতে। আমরা জানি যখন এক মালিকানা কারবারের ক্ষেত্রে আমরা মালিকানা সত্ত্ব বের করি, সেখানে আমরা ক্যাপিটাল প্লাস রেভিনিউ মাইনাস এক্সপেন্স মাইনাস ড্রয়িংস, অর্থাৎ মূলধনের সাথে নিট আয় যোগ হয় বা সকল ধরনের আয় যোগ হয় এবং ব্যয় বিয়োগ হয়
এবং উত্তোলন বিয়োগ হয়। অথবা আমরা অল্টারনেটিভলি মূলধনের সাথে নিট লাভ যোগ করি এবং উত্তোলন বিয়োগ করি, অতিরিক্ত মূলধন থাকলে যোগ হয়। এভাবে আমরা মালিকানা সত্ত্ব বিবরণী প্রস্তুত করি। আর এখানে যেটা একটা যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রে বা কোম্পানির ক্ষেত্রে আমরা মালিকানা সত্ত্ব বিবরণী তৈরি করতে বলা হয়েছে এখানে, সেই হিসাবে আমরা এর আগে যে অঙ্কটা তৈরি করেছিলাম এখানে আসবে শেয়ার মূলধনের সাথে সঞ্চিত উদ্ধৃত এবং অবন্টিত মুনাফা। হ্যাঁ, শেয়ার মূলধনের সাথে সঞ্চিত উদ্ধৃত এবং অবন্টিত মুনাফা আসবে। সংরক্ষিত উদ্ধৃত যেটাকে বলা হয় সংরক্ষিত সঞ্চিত তহবিল আমরা জানি, সংরক্ষিত আয় যেটা সেটাও আসবে। তো এগুলি মিলিয়ে আমরা কি করব, শেয়ার হোল্ডারদের সত্ত্ব বের করব, যেটাকে বলা হয় মালিকানা সত্ত্ব। তাহলে খ নাম্বারটা আমরা এখন একটু করব। এখানে বলা হয়েছে 2014 সালে মধুমতি কোম্পানি লিমিটেডের নিট লাভ 2,63,200 টাকা ধরে মালিকানা সত্ত্ব বিবরণী তৈরি করবে। মধুমতি কোম্পানি লিমিটেড। মালিকানা সত্ত্ব বিবরণী 31 ডিসেম্বর 2014 সালের এটা। শেয়ার মূলধন সঞ্চিত তহবিল অবন্টিত মুনাফা মোট টাকা। শেয়ার মূলধন সঞ্চিত তহবিল অবন্টিত মুনাফা মোট টাকা, 4টি কলাম হবে এখানে। এখানে আমাদের খেয়াল রাখতে হবে আমাদের শেয়ার মূলধনের ব্যালেন্সটা যেটা আছে এক্সিস্টিং, এটা আমরা লিখব। সঞ্চিত তহবিল যে ব্যালেন্স আছে, ব্যালেন্সের সাথে যদি কোনো সঞ্চিত তহবিলে স্থানান্তর করা হয় সেটা এখানে যোগ হবে। আর অবন্টিত মুনাফার মধ্যে এই লভ্যাংশ বাবদ, আয়কর বাবদ বা কোনো তহবিলে ট্রান্সফার করা হলে সেগুলি আসবে। এরপরে এই তহবিলে একটা নিট ব্যালেন্স এখানে মোটের মধ্যে চলে আসবে। এভাবে আমরা
সবগুলি কলামের যোগফল এসে এখানে মালিকানা সত্ত্ব বিবরণী বের হবে। তাহলে এখানে শেয়ার মূলধনের পরিমাণ দেওয়া আছে প্রারম্ভিক ব্যালেন্স 5000 শেয়ার, প্রতিটি 100 টাকা করে, 5 লক্ষ টাকা শেয়ার মূলধন। প্রারম্ভিক ব্যালেন্স শেয়ার মূলধনের ব্যালেন্স 5 লক্ষ টাকা, এখানে 5 লক্ষ টাকা আসবে শেয়ার মূলধনের ব্যালেন্স। তারপরে সঞ্চিতি তহবিলের প্রারম্ভিক ব্যালেন্স এখানে দেওয়া আছে 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা আসবে এখানে। অবন্টিত মুনাফা, যেটা সংরক্ষিত আয়ের উদ্ধৃত লাস্ট ইয়ার ব্যালেন্স, গত বছরে রক্ষিত আয় বিবরণী উদ্ধৃত 75,000, 75,000 টাকা দেওয়া আছে এখানে। এখানে প্রারম্ভিক ব্যালেন্স শেয়ার মূলধনের টাকা আছে প্রতিটি শেয়ার 100 টাকা করে, 5000 শেয়ারে 5 লক্ষ টাকা, তাহলে এটা লিখবো। আর সঞ্চিতি তহবিলের ব্যালেন্স দেওয়া আছে মিলে ক্রেডিট পাশে 1 লক্ষ টাকা, এবং সংরক্ষিত আয়ের জেড দেওয়া আছে 75,000 টাকা, সেটা হচ্ছে 1/1/2014, দ্যাট ইজ লাস্ট ইয়ার ব্যালেন্স, গত বছরের ব্যালেন্সটা এখানে দেওয়া আছে। তাহলে এবছর এটা প্রারম্ভিক ব্যালেন্স হিসেবে এখানে লিখতে হবে। তাহলে এই তিনটার যোগফল 6,75,000 টাকা মোট, এখানে 6,75,000 টাকা। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা যেগুলি বন্টন করা হয়েছে বা তহবিলের হ্রাস বৃদ্ধি, এগুলি আমরা দেখব কি কি সমন্বয় দেওয়া আছে। এরপরে সমন্বয় বলা আছে চলতি বছরের নিট লাভ 2,63,200 টাকা ধরে উক্ত বছরের মালিকানা সত্ত্ব বিবরণী তৈরি করতে হবে। তাহলে চলতি বছরের নিট লাভ, এটা তো গত বছরের অবন্টিত মুনাফা, এরপরে চলতি বছরের নিট লাভ, চলতি বছরের নিট লাভ 2,63,200, 2,63,200 টাকা এখানে আসবে চলতি বছরের নিট লাভ। তাহলে এটা এই পাশে চলে আসবে 2,63,200। এরপরে সমন্বয়ে আরো বলা আছে শেয়ার মূলধনের 10% লভ্যাংশ ঘোষণা করতে হবে, নিট লাভের 15,000 টাকা সঞ্চিতি তহবিলে স্থানান্তর করতে হবে। তারপরে লভ্যাংশ প্রদান, রেয়া মিলে দেওয়া আছে লভ্যাংশ 15,000, আয়কর দেওয়া আছে 35,000 টাকা। তাহলে আমরা এগুলি লিখব, আয়কর 35,000 টাকা, লভ্যাংশ প্রদান 15,000। লভ্যাংশ প্রদান, এটা লাভ লোকসান আবন্টন হিসাব বা সংরক্ষিত আয় বিবরণী বা আবন্টিত মুনাফার উদ্ধৃতির মধ্যে আসবে 15,000 বিয়োগ হবে লভ্যাংশ প্রদান। তারপরে আয়কর দেয়া মিলে দেওয়া আছে, আয়করটা আসবে এখানে বিয়োগ করতে হবে। আয়কর বাবদ রেয়া মিলে দেওয়া আছে 35,000 টাকা। টাকায় বিয়োগ হবে আয়কর 35,000 টাকা, তাহলে মোট টাকা থেকে ওইটা বিয়োগ হবে 35,000 টাকা। এরপরে দেওয়া আছে সঞ্চিতি তহবিল স্থানান্তর সমন্বয় দেওয়া আছে, এবং গ্রামীণ ক্রেডিট পাশে পুরাতন আয়কর সঞ্চিতি দেওয়া আছে, পুরাতন আয়কর সঞ্চিতি যোগ হবে। ৳5,000 টাকা দেওয়া আছে এখানে, পুরাতন আয়কর সঞ্চিতি 5,000 যোগ হবে এখানে 5,000 টাকা।
তাহলে এখানে আমাদের রেওয়া মিলে উপাদান ছিল লভ্যাংশ প্রদান 15,000 বিয়োগ হবে সংরক্ষিত আয় বিবরণী বা আবণ্টিত মুনাফা বের করার সময় 15,000, তারপর আয়কর বাবদ 35,000 টাকা বিয়োগ হবে এবং পুরাতন আয়কর সঞ্চিতি এটা কি হবে যোগ হবে, আয়কর বিয়োগ হবে এবং আয়কর সঞ্চিতি যোগ হবে। এরপরে সমন্বয়ের মধ্যে বলা ছিল আরও অতিরিক্ত তথ্য, সঞ্চিতি তহবিলে স্থানান্তর, নিট লাভের 15,000 টাকা সঞ্চিতি তহবিলে স্থানান্তর করতে হবে। আরেকটা সমন্বয় বলা আছে, এটা 3 নম্বর সমন্বয়, নিট লাভের 15,000 টাকা সঞ্চিতি তহবিল। তাহলে এখানে সঞ্চিতি তহবিলের দেওয়া আছে আমাদের একটা ব্যালেন্স দেওয়া আছে 1 লক্ষ টাকা, আবার স্থানান্তর করার কথা বলা হয়েছে, তাহলে সঞ্চিতি তহবিল পরিমাণ বাড়বে, তাহলে এটা সঞ্চিতি তহবিলের সাথে এসে যোগ হবে, আবার অবন্টিত মুনাফা থেকে এটা কি হবে বিয়োগ হবে, যেটা সংরক্ষিত আয় বিবরণী এখানে এসে বিয়োগ হবে। সঞ্চিতি তহবিলে স্থানান্তর, $15,000 টাকা এখানে সঞ্চিত তহবিলের সাথে যোগ হবে এবং অবন্টিত মুনাফা যেটা সংরক্ষিত আয় বিবরণীর এখানে এসে আমাদের বিয়োগ দেখাতে হবে, বিয়োগ করতে হবে। এরপরে আরেকটা সমন্বয় দেওয়া আছে 4 নম্বর, শেয়ার মূলধনের 10% লভ্যাংশ ঘোষণা করতে হবে। শেয়ার মূলধনের 10% লভ্যাংশ ঘোষণা করতে হবে, তাহলে এক্ষেত্রে আমাদের শেয়ার মূলধনের টোটাল পরিমাণ হচ্ছে 5 লক্ষ টাকা, তাহলে 5 লক্ষ টাকার 10% আমাদের লভ্যাংশ ঘোষণা করতে বলা হয়েছে, তাহলে 50,000 টাকা হবে ঘোষিত লভ্যাংশ বা প্রস্তাবিত লভ্যাংশ, প্রপোজড ডিভিডেন্ড। $5 লক্ষ টাকার 10% 50,000 টাকা। এখানে বিয়োগ হবে, আর আগের ব্যালেন্সটা যেহেতু এখানে সঞ্চিত তহবিলে স্থানান্তর 15,000 যোগ 15,000 বিয়োগ, তাহলে এখানে কোনো এফেক্ট হবে না, আর এটা 50,000 টাকা কি হবে মোট টাকা থেকে বিয়োগ। এরপর আমরা এখানে মোট যোগ করব, শেয়ার মূলধনের কলামের যোগফল সঞ্চিত তহবিল অবন্টিত মুনাফা প্লাস মাইনাস করে যা হয়, এরপরে মোট টাকা এটা সমান হবে, এই তিনটার যোগফল আর এটা সমান হবে। এটা হচ্ছে মালিকানা সত্ত্ব বিবরণীর যোগফল টোটাল। তাহলে এক্ষেত্রে আমাদের এখানে 5 লক্ষ টাকা, এখানে 1,15,000 টাকা, আর অবন্টিত মুনাফা এখানে 2,28,200 2,28,200 টাকা হবে। এই তিনটার যোগফল হবে এখানে
মোট মালিকানা সত্ত্ব বিবরণীর যোগফল হচ্ছে 8,43,200 টাকা। এইটার এই কলামের যোগফল যোগ বিয়োগ করার পরে 8,43,200। তাহলে এই তিনটা কলামের যোগফল এখানে হবে, অথবা এই মোট টাকার যোগফল প্লাস মাইনাস করার পরে এই সেম একই হবে 8,43,200। তাহলে এইভাবে আমরা শেয়ার হোল্ডারদের সত্ত্ব বা মালিকানা সত্ত্ব বিবরণী বের করতে পারি। যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রে শেয়ার মূলধন, সঞ্চিত তহবিল, অবন্টিত মুনাফা, যেটা এক মালিকানা কারবারের ক্ষেত্রে আমরা শেয়ার ক্যাপিটাল প্লাস নেট প্রফিট মাইনাস ড্রয়িংস এভাবে বের করি। আর এডিশনাল ক্যাপিটাল আনলে কী হবে? যোগ হবে। তাহলে শেয়ার মূলধন, সঞ্চিত তহবিল, অবন্টিত মুনাফা, যেটা সংরক্ষিত আয় বিবরণীর ব্যালেন্স বা জের, সেটা আমরা এখানে পেয়েছি, পাশাপাশি সঞ্চিত তহবিল এবং শেয়ার মূলধন। এই সবগুলো কলামের যোগফলে টোটাল 8,43,200। এটা হচ্ছে সমাপনী মালিকানা সত্ত্ব বিবরণীর যোগফল ব্যালেন্স। তাহলে এইভাবে তোমরা বাসায় আশা করি অঙ্কটা কমপ্লিট করতে পারবে। এরপরে গ নাম্বার রিকোয়ারমেন্টে বলা হয়েছে আর্থিক অবস্থার বিবরণী ছকে মোট সম্পদের পরিমাণ নির্ণয় করো। এখানে আমরা আংশিক আর্থিক অবস্থার বিবরণী, আংশিক সম্পদের অংশটা কমপ্লিট করে দেখাবো। এর আগে আলোচনা করা হয়েছিল এখানে মোট স্থায়ী সম্পদ, চলতি সম্পদ, দীর্ঘমেয়াদী বিনিয়োগ, টোটাল সবগুলি এবং অসমন্বিত ব্যয় যেগুলি আছে, অলিক সম্পদ, এগুলি সবগুলির যোগফল হবে মোট সম্পদ। আংশিক পার্শিয়াল স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, টোটাল অ্যাসেট বের করতে বলা হয়েছে। এখানে আর্থিক অবস্থার বিবরণী আংশিক অংশে আমরা সম্পদের পরিমাণটা বের করব। এখানে এখানে সম্পদের মধ্যে আমাদের আগে নিয়ে আসতে হবে স্থায়ী সম্পত্তি, সুনাম, দালান কোঠা, যন্ত্রপাতি। স্থায়ী সম্পদ, স্থায়ী সম্পদের মধ্যে সুনাম, ভূমি, দালান কোঠা, যন্ত্রপাতি এগুলি আছে। আমরা সিরিয়াল অনুযায়ী লিখতে থাকবো। এখানে সুনাম দেওয়া আছে 2 লক্ষ টাকা সুনাম। $2 লক্ষ টাকা। তারপর দালান কোঠা আছে, দালান কোঠা 2,20,000 টাকা। $2,20,000 টাকা দালান কোঠা। এরপরে যন্ত্রপাতি, মেশিনারি দেওয়া আছে এখানে 3 লক্ষ টাকা। যন্ত্রপাতি 3 লক্ষ টাকা। এরপরে ইজারা সম্পত্তি দেওয়া ছিল 10 বছর মেয়াদি। তাহলে 10 বছর মেয়াদি ইজারা সম্পত্তি হলে টোটাল এই সম্পদটা 10 বছরের জন্য
অধিগ্রহণ করা হয়েছে, তাহলে এখানে 10 বছরে প্রত্যেক বছরে পর্যায়ক্রমে এক বছর করে অবলোকন হবে এই সম্পদের ভ্যালুটা অবলোকন ধরতে গেলে আমাদের 10 দিয়ে ভাগ করতে হবে। ইজারা সম্পত্তির যে টোটাল ভ্যালু আছে বা টোটাল কস্ট, এই ব্যয়টাকে আমরা অর্জন মূল্যটাকে আমরা 10 দিয়ে ভাগ করব। তাহলে ইজারা সম্পত্তি এখানে দেওয়া আছে 10 বছরে 1 লক্ষ টাকা। তাহলে আমরা এখানে 1 লক্ষ টাকা ভাগ 10, তাহলে 10,000 টাকা হবে অবলোকন। ইজারা সম্পত্তি 1 লক্ষ টাকা, বাদ অবলোকন 10,000। 1 লক্ষ টাকাকে 10 দিয়ে ভাগ করলে আমাদের 1 বছর অবলোকন হবে 10,000 টাকা এখানে। তাহলে নিট ভ্যালু অফ লিজ হোল্ড প্রপার্টি 90,000, অর্থাৎ ইজারা সম্পত্তির নিট মূল্য থাকবে এখানে 90,000 টাকা। আচ্ছা, এখন এরপরে আমাদের মোট স্থায়ী সম্পদের পরিমাণে এই 4টার যোগফল, 4টা যোগ করে আমরা মোট স্থায়ী সম্পদ পেয়ে যাব 4,20,000 যোগ 3,90,000, 8,10,000 টাকা হচ্ছে মোট স্থায়ী সম্পদ। 8,10,000 টাকা, এটা একটু তোমাদের লিখে রাখতে হবে নোট করে। মোট স্থায়ী সম্পদ $8,10,000। এরপরে দীর্ঘমেয়াদী বিনিয়োগ এবং চলতি সম্পদ এবং অলিক সম্পদ যেটা অথবা অসমন্বিত ব্যয়, এগুলি আমরা লিখে মোট সম্পদের পরিমাণ বের করব। চলতি সম্পদের পাশে আমাদের এখানে আমরা এই সম্পদগুলো মুছে নিব, যেহেতু জায়গার সংকলন হচ্ছে না। দীর্ঘমেয়াদী বিনিয়োগ এখানে থাকলে আমরা লিখব, এখানে দীর্ঘমেয়াদী বিনিয়োগ এই অঙ্কে দেওয়া নেই, এর জন্য আমরা মোট স্থায়ী সম্পদ আমাদের 8,10,000 টাকা, এটা একটু নোট করে রাখতে হবে। আর চলতি সম্পদ এখানে লিখব চলতি সম্পদের মধ্যে নগদ দেওয়া আছে, হাতে নগদ 40,000 টাকা। তারপরে প্রাপ্য হিসাব এখান থেকে কুড়িন বাদ দিতে হবে, নগদ 40,000। প্রাপ্য হিসাব এখানে কুড়িনের পরিমাণ দেওয়া আছে, বর্ণাদায় পাওনা আছে। প্রাপ্য হিসাব 50,000 থেকে 2,000 টাকা বিয়োগ, বাদ অনাদায়ী পাওনা 48,000, বাদ অনাদায়ী পাওনা সঞ্চিতি 4,800, 43,200 টাকা। এখানে আসবে 43,200। এরপরে চলতি সম্পদের অংশে আমাদের দেখতে হবে সমাপনী মজুত পণ্য, যেটা কম মূল্য দেওয়া ছিল। ক্রয় মূল্য বাজার মূল্যের মধ্যে বাজার মূল্য 1,50,000 টাকা। সমাপনী মজুত পণ্য 1,50,000। তাহলে এখন এইগুলি আমাদের যোগফল আসবে মোট চলতি সম্পদ, আর এখানে মোট স্থায়ী সম্পদের ব্যালেন্সটা আমরা লিখব। তাহলে এখানে আমাদের মোট চলতি সম্পদ হচ্ছে 2,33,200 টাকা। 2,33,200। আর মোট স্থায়ী সম্পদ এর আগে যেটা করানো হয়েছে সেটা যোগফল 8,10,000। 8,10,000।
এই দুইটা মিলে মোট সম্পদের পরিমাণ বের হবে। এখানে কোনো অসমন্বিত ব্যয়ের পরিমাণ বা অলিক সম্পদের পরিমাণ দেওয়া নেই। তাহলে 2,33,200 যোগ 8,10,000, মোট সম্পদের পরিমাণ হবে 10,43,200। 10,43,200 মোট সম্পদ। এক্ষেত্রে এভাবে আমরা মোট সম্পদের পরিমাণ নির্ণয় করব। তোমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে, যখন এখানে বিনিয়োগের পরিমাণ দেওয়া থাকবে বা বিলম্বিত বিজ্ঞাপন বা শেয়ার উপহার, প্রাথমিক খরচের অবলোকন এগুলি দেওয়া থাকবে, তখন আমাদের স্থায়ী সম্পদের যেগুলি দেখাতে হবে, সুনাম, ভূমি, দালান কোঠা, ইজারা সম্পত্তি, কলকবজা, এগুলি সিরিয়াল অনুযায়ী দেখাতে হবে। এরপরে দীর্ঘমেয়াদী বিনিয়োগ, এরপরে চলতি সম্পদ, এরপরে অসমন্বিত ব্যয়, এভাবে সিরিয়ালটা মেনটেন করে আমাদের মোট সম্পদের পরিমাণ নির্ণয় করতে হবে। এটা 1994 সালে কোম্পানি আইনে অনুযায়ী আমাদের আর্থিক অবস্থার বিভিন্ন প্রস্তুত করতে একটি গাইডলাইন দেওয়া আছে, ফরম্যাট দেওয়া আছে, শিডিউল 11 যেটাকে বলা হয় তফসিল 11। তো সেই অনুযায়ী আমরা করব। তা আশা করি এই অঙ্কটা থেকে মোট সম্পদ নির্ণয় করে তোমরা সহজ হবে তোমাদের জন্য। এর আগেও আমরা একটা অঙ্ক করিয়েছিলাম। তো তোমাদের এখন যে কাজ হচ্ছে সেটা বাসার মধ্যে পর্যাপ্ত পরিমাণে বেশিভাবে প্র্যাকটিস করতে হবে অঙ্কগুলি, যাতে পরীক্ষা সামনে যে পরীক্ষা আছে তোমাদের এক্সাম, এটার জন্য প্রস্তুতি নিতে সুবিধা হয়। এর জন্য তোমাদের একটা ভারী কাজ দেওয়া দরকার। চট্টগ্রাম বোর্ডের সিলেট বোর্ড 2015, সিলেট বোর্ড 2015 1 নং প্রশ্ন, এটা তোমরা করে মেসেঞ্জারে পাঠিয়ে দিবে। আশা করি তোমরা আজকের ক্লাস থেকে আর্থিক অবস্থার বিবরণী কয়েকটি বিষয়, যেমন মালিকানা সত্ত্ব বিবরণী, তারপরে তোমাদের মোট সম্পদ নির্ণয় করা, এই বিষয়টি ক্লিয়ার হয়েছে। এবং পাশাপাশি তোমাদের নিট প্রাপ্য হিসাবের পরিমাণ বা অনাদায় পাওনা সঞ্চিতির পরিমাণ নির্ণয়, এটাও শিখেছো। সবাই বাসায় ভালো করে প্র্যাকটিস করবে। সবাই সুস্থ থাকো এই কামনা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস শেষ করছি। তোমরা কয়েকজন কমেন্ট করেছো যে রাজশাহী বোর্ডের অঙ্কটা 19 সালে সলভ করার জন্য। ইনশাআল্লাহ নেক্সট আমরা পরবর্তী ক্লাসে এটা সলভ করার জন্য চেষ্টা করব। আচ্ছা, ধন্যবাদ।